আজকের দিনটা অত্যন্ত আনন্দের একটি দিন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। পৃথিবীর ইতিহাসে যা কোনোদিন কোনো রাষ্ট্রে সংগঠিত হয় নাই, সেটি আজ বাংলাদেশে সংগঠিত হয়েছে একটি হুঙ্কারে। ঢাকার যৌক্তিক ও অনমনীয় অবস্থান বুঝতে পেরে কৌশল বদলায় দিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুটি পৃথক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। প্রথমটি দ্বিপক্ষীয় সফরের জন্য, দ্বিতীয়টি বিমস্টেক সভাপতি হিসেবে ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণের জন্য। তার মানে ভারতের সঙ্গে কি আবারও ঢাকার নতুন করে সম্পর্ক হতে যাচ্ছে? দেখুন, আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার। ভারতের কাছে যেটা সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা, চীনের কাছে হয়তো সেটা দিল্লির ফাঁদে ঢাকার পা দেয়া। এরকম ঘটনা ঘটতে পারে। আর এরকম ঘটনা তো ভাই পাকিস্তান, ইন্ডিয়া, আমার মনে হয় উপমহাদেশে খুঁজবে এই ঘটনা পাবেন না। উনার আসল রূপটা, উনি পাক্কা খেলোয়াড় তো ভাই। উনার বুকের পাটাটা এত বড় ভাই, এত বড়। ভারত চাইছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সরাসরি উচ্চ পর্যায়ের যোগাযোগ তৈরি হোক। ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে আটকে নেই, বঙ্গোপসাগর, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন যাবত খুঁজতেছিলাম কাকু কোথায় আছে, কাকুকে কোথায় গেল। ধামাকা সময় লাগবে বড়জোর 30 সেকেন্ড, কিন্তু এটার ইফেক্ট থাকতে পারে 30 বছর। বুঝেন নাই? 30 সেকেন্ডের ইফেক্টটা 30 বছর থাকতে পারে। মিষ্টি কথার ভাত পেটে যারা ভাঙলো আগের প্রতিশ্রুতি, এবার তাদের বিশ্বাস করা স্পষ্ট হবে ভুলনীতি। খেলা কিন্তু এখন বেশ জমে উঠেছে। একসময় বাংলাদেশকে ছোট দেশ বলে অবজ্ঞা করা ভারত এখন বলছে, বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন? জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিয়েছে দলীয় নেতৃত্ব। আজ দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বঙ্গভবনে যাচ্ছেন তা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসাটা এখন স্রেফ সময়ের ব্যাপার। এই বাঘা নেতা যে রাষ্ট্রপতি হচ্ছেন তা নিয়ে রাজনীতির মাঠে সবাই একেবারে 100% নিশ্চিত। আর তারেক রহমানের এমন এক ভেলকিতে অনেকেরই চোখ এখন কপালে ওঠার জোগাড়। এই বাঘা নেতা যে রাষ্ট্রপতি হচ্ছেন তা নিয়ে রাজনীতির মাঠে সবাই একেবারে 100% নিশ্চিত। আর তারেক রহমানের এমন এক ভেলকিতে অনেকেরই চোখ এখন কপালে ওঠার জোগাড়। বৃহস্পতিবার 13 আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার দিন, তাই আজই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে নতুন চমক দিতে পারেন মির্জা ফখরুল। প্রথমে থাকা ভিডিও ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন? জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিয়েছে দলীয় নেতৃত্ব। আজ দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে প্রায় 35 বছর পর দেশের রাজনীতিতে রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে নির্বাচন। আজকের ভিডিওতে আমরা জানবো মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে দলের মহাসচিব ও মন্ত্রিত্বে কে আসছেন এবং এই পরিবর্তনের ফলে দেশের রাজনীতিতে কি প্রভাব পড়তে চলেছে। গত 24 জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর থেকেই পদটি শূন্য রয়েছে। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা থাকায় আজই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে এবং আজই নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকেও রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। যেহেতু জাতীয় সংসদে বিএনপির 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই ভোটে বিএনপি সমর্থিত প্রার্থীর জয় একরকম নিশ্চিত। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে চলেছেন দেশের 23তম রাষ্ট্রপতি। মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে দল ও সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদ ফাঁকা হয়ে যাবে। তিনি এরই মধ্যে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ ছেড়েছেন এবং শিগগিরই স্থানীয় সরকার মন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করবেন। এছাড়া তার ঠাকুরগাঁও 1 আসনটিও শূন্য ঘোষণা করা হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, দীর্ঘ 16 বছর পর বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন? দলের ভেতরে জোর আলোচনা চলছে দুজনকে নিয়ে। 1 দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, 2 দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ করে রিজভী যেহেতু নির্বাচন করেননি এবং মন্ত্রিসভাতেও নেই, তাই তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একটি ঐতিহাসিক বিষয় হলো, শেষ পর্যন্ত কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে দীর্ঘ প্রায় 35 বছর পর রাষ্ট্রপতি পদে ভোট হতে যাচ্ছে। এর আগে 1991 সালে শেষবার রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। এর মাঝে দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন দলগুলোর প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হয়ে আসলেও এবার জামায়াত সমর্থিত প্রার্থী থাকায় নির্বাচনটা হচ্ছে। আগামী 20 আগস্ট সংসদের সভাকক্ষে রাষ্ট্রপতি পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই উচ্চাসনে পৌঁছার পথটি কিন্তু মোটেও সহজ ছিল না। 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরে 2016 সালে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি দলের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছেন। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদীর্ঘ নির্বাসনের পুরো কঠিন সময়টায় তিনি দলের নেতৃত্ব ধরে রেখেছিলেন।
বিগত সরকারের আমলে রাজনৈতিক নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখে তাকে অন্তত 6 বার কারাগারে যেতে হয়েছে। শত চাপ ও সংকটের মাঝেও তার আপোষহীন ও গ্রহণযোগ্য নেতৃত্বই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি পদে আসীন ব্যক্তি কোন রাজনৈতিক দলের পদ বা সংসদ সদস্য হিসেবে বহাল থাকতে পারেন না। সে কারণেই মির্জা ফখরুলকে একে একে মহাসচিব পদ, মন্ত্রিত্ব এবং সংসদ সদস্য পদ ছাড়তে হচ্ছে। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর তার ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও 1 আসনে খুব শীঘ্রই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একদিকে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ এবং অন্যদিকে বিএনপিতে নতুন নেতৃত্বের উত্থান, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে এখন এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বাংলাদেশের রাজনীতিতে এটি একটি বড় পালাবদল। বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া এবং দলের শীর্ষ নেতৃত্বের নতুন মুখের আগমন, সব মিলিয়ে দেশের রাজনৈতিক দৃশ্যপট এখন বেশ উত্তপ্ত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বঙ্গভবনে যাচ্ছেন তা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসাটা এখন স্রেফ সময়ের ব্যাপার। এই বাঘা নেতা যে রাষ্ট্রপতি হচ্ছেন তা নিয়ে রাজনীতির মাঠে সবাই একেবারে 100% নিশ্চিত। আর তারেক রহমানের এমন এক ভেলকিতে অনেকেরই চোখ এখন কপালে ওঠার জোগাড়। বৃহস্পতিবার 13 আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার দিন, তাই আজই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে নতুন চমক দিতে পারেন মির্জা ফখরুল। কিন্তু তিনি বঙ্গভবনের দিকে পা বাড়াতেই নয়াপল্টনের অন্দরমহলে শুরু হয়ে গেছে ভয়ঙ্কর এক গ্যাঞ্জাম। খালি হতে যাওয়া দলের সবচেয়ে পাওয়ারফুল চেয়ার অর্থাৎ মহাসচিব পদের গদি কার দখলে যাবে তা নিয়ে চলছে মহা তোলপাড়। কারণ এই হট সিট কাটতে 8 ঘাট বেঁধে মাঠে নেমে পড়েছেন দুই হেভিওয়েট নেতা সালাউদ্দিন আহমেদ এবং রুহুল কবির রিজভী। কে কাকে ঘোল খাইয়ে এই গদি বাগিয়ে নেবে আর কার চালে কে খাবে চরম নাকানি চোবানি, সেটা নিয়েই চারদিকে কানাকানি। বঙ্গভবন থেকে নয়াপল্টনে সবখানি এখন চলছে রাজনীতির এক নতুন খেলা। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের পর দেশের 23তম বড় কর্তার চেয়ারে কে বসবেন তা নিয়ে বেশ কানা ঘুষা চলছিল। তবে সব জল্পনা তুড়ি মেরে উড়িয়ে তারেক সরকার এক ধামাকার সিদ্ধান্ত নিয়েছে। গত 1 আগস্ট দলের বড় নেতাদের এক বৈঠকে প্রার্থী চূড়ান্ত করার পুরো দায়িত্ব তারেক রহমানের কাঁধে তুলে দেওয়া হয়। দলের বাঘা বাঘা নেতারা এক বাক্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিশাল অভিজ্ঞতার উপরই নিজেদের আস্থা রেখেছেন। অন্যদিকে তারেক সাহেবের এই কড়া ছকে বিরোধী দলের নেতারা একেবারে চোখে সর্ষে ফুল দেখছেন। নির্বাচন কমিশনের কড়া নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার 13 আগস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার একদম শেষ দিন। তাই বলা যায় স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে মির্জা ফখরুলের আজই হয়তো শেষ কর্মদিবস হতে যাচ্ছে। গত মঙ্গলবার 11 আগস্ট সচিবালয়ে সকাল থেকেই অনেক শুভাকাঙ্ক্ষী যখন তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে ভিড় জমান, তখন তিনি বেশ চতুর খেলোয়াড় হিসেবে নিজেকে দারুণভাবে সামলে রেখেছেন। বেশি লাফালাফি না করে হাসি মুখে শুধু একটি কথাই সবাইকে বলেছেন, আগে কাজটা শেষ হোক, তারপর দেখা যাবে। ফখরুল সাহেবের এমন পরিষ্কার ইমেজ এবং দীর্ঘ টানা লড়াইয়ের বিশাল উপহার হিসেবেই বঙ্গভবনের লাল গালিচা তার জন্য এখন পুরোপুরি প্রস্তুত। ভোট নিয়ে এখন আর কারো বিন্দুমাত্র সন্দেহ নেই, কারণ দেশের আইনের 70 অনুচ্ছেদের কড়া নিয়মের কারণে বিএনপির কোনো সংসদ সদস্য দলের সিগন্যালের বাইরে গিয়ে অন্য কাউকে ভোট দিতে পারবেন না। কারণ জাতীয় সংসদে বিএনপির ঝুলিতে রয়েছে পাক্কা 250টি আসন, যেখানে জামায়াত জোটের কাছে মাত্র 90টি আসন রয়েছে। ফলে অন্য ক্যান্ডিডেট কর্নেল অলি আহমেদের স্বপ্ন ভোটের শুরুতেই একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়া পুরোপুরি নিশ্চিত। কর্নেল অলিকে তার পকেটের ওই 90টি ভোট নিয়েই চরম ঘোল খেতে হচ্ছে। আগামী 16 আগস্ট যাচাই বাছাই এবং 18 আগস্ট নাম প্রত্যাহারের পর 20 আগস্ট জাতীয় সংসদ ভবনের ভেতরে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কেবল ভোট গ্রহণের নিয়মটুকু পালন করা হবে। অন্যদিকে বঙ্গভবনে পা রাখার সাথেই দলের নিয়ম অনুযায়ী মির্জা ফখরুলকে বিদায় জানাতে হবে তার 10 বছর ধরে আগলে রাখা মহাসচিব পদকে। আর এই একটিমাত্র বড় আসন ফাঁকা হওয়ার খবরই নয়াপল্টনের চারপাশের বাতাসে ধরেছে বড় ধরনের কাঁপুনি। দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে যে বড় পদে ফখরুল সাহেব বসেছিলেন, সেই গদি হাতছাড়া হওয়ার কথা উঠতেই শুরু হয়ে গেছে ভয়ঙ্কর এক লড়াই। দলের ভেতরে ক্ষমতার দখল নিয়ে এখন এমন এক লঙ্কাকাণ্ড শুরু হয়েছে, যেখানে সালাউদ্দিন আহমেদ এবং রুহুল কবির রিজভির কট্টর সমর্থকরা একে অপরের পেছনে গুটি চালতে রীতিমতো উঠে পড়ে লেগেছেন। মোট কথায় খুব চতুরভাবে একে অপরকে ল্যাং মারার সব রকম ফন্দি আটা হচ্ছে। হঠাৎ করেই জামায়াতের বিরুদ্ধে রিজভি সাহেবের একের পর এক কড়া তোপ দাগানো এবং অন্যদিকে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের গোপন খাতিরের খবর বাতাসে ভাসিয়ে দেওয়া মোটেও কোনো কাকতালীয় ঘটনা নয়। মহাসচিব পদের এই কঠিন দৌড়ে একে অপরকে সাইডলাইন করে দিতেই পেছনে বসে এসব রক্তছাপ বাড়িয়ে দেওয়া চটকদার অভিযোগ সামনে আনা হচ্ছে। সালাউদ্দিন আহমেদের অতীত ইতিহাস ঘাটলে চোখ কপালে উঠতে বাধ্য। তিনি আগে বিসিএস ক্যাডারের সরাসরি চাকরি করতেন। সেই চাকরি ছেড়ে রাজনীতিতে এসে 1991 সালে বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে কাজ করার বিরাট অভিজ্ঞতা অর্জন করেন। কক্সবাজার থেকে বারবার ভোটে জেতা এবং পরবর্তীতে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলানো থেকে শুরু করে দলের একদম ওপরের সারির নেতা হওয়া পর্যন্ত সব মিলিয়ে তিনি একজন অত্যন্ত দাপুটে এবং শক্ত প্রতিদ্বন্দ্বী। 2015 সালের উত্তাল মাঠের রাজনীতিতে পুলিশ যখন তাকে খুঁজছে, তখন গোপন জায়গা থেকে টানা ভিডিও বার্তা পাঠিয়ে তিনি কর্মীদের গরম রেখেছিলেন। কিন্তু সেই কাজের চরম মাসুল দিতে গিয়ে তাকে হঠাৎ গুম হতে হয় এবং টানা 8 বছর তাকে কাটাতে হয় ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে। আর ঠিক এই জায়গাতেই প্রতিপক্ষ তাকে 8 ঘাট বেঁধে কাবু করার চেষ্টা করছে। নেটপাড়ায় জোর গলায় ছড়ানো হচ্ছে
বলছে যে শিলংয়ে নাকি তিনি মোটেও কষ্টে ছিলেন না, বরং সেখানে বেশ বহাল তবিয়তে আরাম আয়েশেই দিন কাটিয়েছেন। শুধু তাই নয়, এমন কথাও রটেছে যে মোদী প্রশাসন ও দিল্লির সাউথ ব্লকের বাবুরা তাকেই বিএনপির মহাসচিব হিসেবে দেখতে বেশি আগ্রহী। এমনকি মোদীর ছোটদা হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারীর চোখ রাঙানিও নাকি এর পেছনে অনেক বড় প্রভাব ফেলছে। সালাউদ্দিন সাহেবের অনুসারীরা অবশ্য এসব খবরকে স্রেফ ভুয়া বলে উড়িয়ে দিচ্ছেন। তাদের দাবি, বিদেশের সাথে সম্পর্ক ঠিক রাখা এবং বড় বড় প্যাচ বোঝার ক্ষেত্রে সালাউদ্দিনের ধারে কাছেও কেউ নেই। দিল্লির এমন দাদাগিরি মেনে নিয়ে তাকে মহাসচিব বানালে তা দলের জন্য বড় গলার কাটা হয়ে দাঁড়াতে পারে বলে মাঠের সাধারণ কর্মীরা বেশ জোর গলায় আওয়াজ তুলছেন। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়ে সালাউদ্দিন আহমেদের এই মসৃণ পথে বড় দেয়াল হয়ে দাঁড়িয়ে গেছেন রুহুল কবির রিজভী। ৮০-এর দশকে রাকসুর ভিপি হিসেবে এরশাদ বিরোধী মিছিলে তিনি একদম সামনে থেকে পুলিশের বুলেটে বুক পেতে দিয়েছিলেন। বলা হয়ে থাকে সেই বুলেটের আঘাতেই তিনি তার পুরুষত্ব হারিয়েছিলেন। জীবনে কখনো এসি রুমে বসে রাজনীতি না করা রাজপথের এই বাঘা সেনাপতি 111-এর পর থেকে নয়াপল্টনের অফিসে বসে একা লড়াই করে গেছেন। দলের বড় নেতারা যখন পালিয়ে বেড়াচ্ছেন কিংবা জেলে বসে আছেন, তখন মহামারীর ভয় কিংবা পুলিশের কড়া বেষ্টনী, টিয়ার শেল আর বোমা বর্ষণের মধ্যেও মাথায় হেলমেট আর হাতে হ্যান্ড মাইক নিয়ে একা দাঁড়িয়েছিলেন এই রিজভী। শত শত মামলা মাথায় নিয়ে বারবার জেলখানাকে নিজের আপন ঘর বানিয়ে ফেলা রিজভী হলেন সাধারণ কর্মীদের একদম প্রাণের মানুষ। দলের এই সুসময়ে এমন এক লড়াকু নেতাকে বাদ দিলে কর্মীরা তা কিছুতেই সহজে মেনে নেবে না। সাধারণ কর্মীদের মুখের কথা একদম সোজা আর পরিষ্কার। কঠিন বিপদের দিনে যে মানুষটা হাসপাতালে আর কারাগারকে নিজের বাড়ি বানিয়ে দলের সবাইকে বুকে আগলে রাখলো, আজ সুসময়ে দিনে তার মাথায় কেন বড় মুকুট উঠবে না? রিজভী যদি দলের সবচেয়ে বড় চাবুক হাতে পান, তবে বিদেশি শক্তির নাকে দড়ি দিয়ে ঘোরানোর চেষ্টা এক মুহূর্তেই মাঠে মারা যাবে। রিজভীকে নিয়ে এমন উন্মাদনার মধ্যেই দলের গঠনতন্ত্রের এক বিশাল প্যাচ সবার সামনে চলে এসেছে। দলের নিয়ম বলছে ফখরুল সাহেব পদত্যাগ করলেই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে পদাধিকার বলে ভারপ্রাপ্ত মহাসচিবের আসন নিজে থেকেই বুঝে নেবেন রুহুল কবির রিজভী। আর যারা রাজনীতির মাঠে খবর রাখেন তারা ইঙ্গিত দিচ্ছেন, রিজভী যদি একবার ভারপ্রাপ্ত মহাসচিবের পাওয়ারফুল চেয়ারে বসেন, তবে চট করে নতুন কোনো কাউন্সিল হতে দেবেন না। পুরো সিস্টেমটাকে তিনি এমনভাবে নাচিয়ে ছাড়বেন যে বাকি প্রার্থীরা হিমশিম খাবেন। কিন্তু তারেক সাহেব অনেক চতুর খেলোয়াড়। দুই নেতার কাদা ছোড়াছুড়িতে দল যেন বিপদে না পড়ে, সেজন্য তিনি এক মাস্টার প্ল্যান হাতে নিয়েছেন। দিল্লির ফাঁদে না পড়তে ঢাকাকে 3 সতর্কতা দিল চীন। হঠাৎ করে চীনের সতর্কতা কেন, বা চীনের বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট এবং কয়েকজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ এই ধরনের মন্তব্য কেন করছেন? তার মানে ভারতের সঙ্গে কি আবারও ঢাকার নতুন করে সম্পর্ক হতে যাচ্ছে? দেখুন, আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার। ভারতের কাছে যেটা সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা, চীনের কাছে হয়তো সেটা দিল্লির ফাঁদে ঢাকার পা দেয়া। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকে চুলচেরা বিশ্লেষণ করতে চাই। আপনাদের প্রশ্ন মতামত থাকলে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে লিখুন। প্রত্যাশা করছি এই আলোচনার শেষ পর্যন্ত আপনাদেরকে পাবো প্রিয় দর্শক। এখানে দেখুন কয়েকটা বিষয় রয়েছে যে দিল্লির ফাঁদ কি জন্য বলা হচ্ছে, বা চীনের তরফ থেকে কেন বলা হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নই হবে দিল্লির ফাঁদ। আসলে যদি স্বাভাবিকভাবে সম্পর্ক উন্নয়ন হয়, তাহলে কোনো পক্ষই প্রতারণার শিকার হবে না। কিন্তু যদি সম্পর্কের মধ্যে ফাঁক ফোকর থাকে, এক পক্ষের দিকে বেশি ঝুলে থাকে পাল্লা, তাহলে অবশ্যই সেই সম্পর্ক অসম, সেই সম্পর্ক অন্যায্য। মূলত সেদিকেই ইঙ্গিত দিয়েছে চীনের কয়েকজন বিশেষজ্ঞ এবং কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশ নিয়ে স্টাডি করে। এবং চাইনা ইন্টারন্যাশনাল রিলেশন ইনস্টিটিউটের কয়েকজন গবেষক বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশকে খুবই ভেবে চিন্তে ভারতের সঙ্গে সম্পর্ক নবায়নের কাজটি শুরু করতে হবে। সেক্ষেত্রে দিল্লি টু ঢাকার সম্পর্ক উষ্ণতার মধ্য দিয়ে পৌঁছার যে গতি, সেই গতিপথের কারণে আবার যদি অন্য দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়, সেটাও ঢাকার জন্য যথোপযুক্ত হবে না, এরকমই বিশ্লেষণ তারা দিচ্ছেন। প্রিয় দর্শক, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও চীনের সম্পর্ক এবং ভারত বাংলাদেশ সম্পর্কের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেটা বোঝার জন্য দিল্লির যেমন আচরণ পর্যবেক্ষণ করা দরকার, একইভাবে বেইজিং এরও আচরণ পর্যবেক্ষণ করা দরকার। আমরা যদি 2008 সাল থেকে ধরি, তাহলে প্রায় 17 বছর সময় পেরিয়ে গেছে। এই 17 বছরে দিল্লি কেবলই আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তাদের জোট সঙ্গীদের সঙ্গে সম্পর্ক রেখেছে। কিন্তু ভারতের যেমন বাংলাদেশের অপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক রাখা উচিত ছিল, একইভাবে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে এরকম অনেক ইনস্টিটিউট আছে, তাদের সঙ্গেও সম্পর্ক মজবুত করা দরকার ছিল। মোদ্দা কথা হচ্ছে, বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণের মধ্যে সম্পর্ক হওয়াটাই হচ্ছে কূটনীতির একটা সফলতা। সেই বিষয়ের দিকে যদি আমরা তাকাই, দেখবো যে সফলতা একেবারে জিরো। মানে সম্পর্কটা ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের হয়নি। ফলে একটি সরকার ক্ষমতাচ্যুত হবার সঙ্গে সঙ্গে কিন্তু ভারতের মতো বৃহৎ একটি রাষ্ট্রের কূটনীতি মুখ থুবড়ে পড়েছে। এখন কেন সতর্কতা দিচ্ছেন চীনের
বিশেষজ্ঞরা কেন এই কথা বলছেন যে ভারতের ফাঁদে পা দেওয়া যাবে না, বা সতর্কতার সঙ্গে পথ চলতে হবে, বা সম্পর্ক উইন উইন সিচুয়েশনের মধ্যে থাকতে হবে? আচ্ছা, ধরুন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে যদি বেইজিং এর এই সতর্কতার গুরুত্ব না দেয়, তাহলে আমাদের কোনো যায় আসে? অবশ্যই যায় আসে না। আমরা পরামর্শ নেওয়ার ক্ষেত্রেও এটা বিবেচনা করব যে এই পরামর্শটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত কিনা। যদি সৎ পরামর্শ হয়, যদি বন্ধুসুলভ পরামর্শ হয়, যদি এই পরামর্শের মধ্যে দাদাগিরি না থাকে, তাহলে অবশ্যই তাদের এই সতর্কতাকে মাথায় রাখা উচিত। দেখুন, এখানে কয়েকটা বিষয় রয়েছে। একটি বিষয় হচ্ছে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক। বাংলাদেশ এবং চীনের মধ্যে এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে ভালো সম্পর্ক বিরাজ করছে। আমি যদি গত 55 বছরের কথা বলি, তাহলে কি দেখব? একেবারে আকাশ স্পর্শী অবস্থা রয়েছে ঢাকা এবং বেইজিং এর মধ্যে। এত এত প্রজেক্ট নিয়ে বেইজিং এবং ঢাকা কাজ শুরু করেছে, যেটা বাস্তবায়ন হলে চীনের যেমন লাভ হবে, তার চেয়ে অনেক লাভ হবে বাংলাদেশের। কারণ এমন জটিল সমস্যার এখানে সমাধানের কথা বলা হচ্ছে, যেমন তিস্তা প্রকল্পের কথা যদি বলি। আচ্ছা, 17 বছরে তিস্তা প্রকল্পটি ভারত কেন হাতে নিল না? এর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের প্রয়োজন আমরা জানি। ভারত টাকা খরচ করতে চায় না। ভারত কেবল সাংস্কৃতিক, কূটনৈতিক, সামাজিক, রাজনৈতিক আধিপত্য দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়। কিন্তু চীনের সঙ্গে আমাদের এখন যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু এইসবের চেয়ে বরং অর্থনৈতিক গুরুত্বটা বেশি। সেই জন্য দেখুন, চীনকে যদি আমরা বিশ্লেষণ করি, চীন যাদের সঙ্গে সম্পর্ক গড়েছে, রাজনৈতিক কূটনৈতিক সম্পর্কের চেয়ে বরং সেটা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক। তবে কিছুটা ঝুঁকি তো আছেই, চীনের ঋণের ফাঁদে আমরা আবার পড়ে যাই কিনা। যাই হোক, এই যে সতর্কতা দেওয়া হচ্ছে, এর কারণ হচ্ছে যে বাংলাদেশ ইতিমধ্যে চীনের সঙ্গে বহুমুখী প্রকল্পের কাজ শুরু করেছে। তিস্তা প্রকল্প, পদ্মা ব্যারেজ, মংলা পোর্ট, চট্টগ্রাম পোর্ট, এরপর চট্টগ্রামের আনোয়ারাতে অর্থনৈতিক জোন, মিয়ানমার, চীন, বাংলাদেশ স্থল করিডোর। এর বাইরে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে ফল রপ্তানি করার কথা হচ্ছে এখন চীনে। চীনে প্রথমবারের মতো আমরা রফতানি দপ্তর খুলেছে, বিনিয়োগ দপ্তর এটা নাম দেওয়া হয়েছে। তো এই যে এত এত কর্মতৎপরতা শুরু হয়েছে গণ অভ্যুত্থানের পর, নির্বাচিত সরকার এসে, সরকার প্রধান তারেক রহমান তিনি চীনে গেছেন এবং এইসব বিষয়ে MOU এবং অন্যান্য চুক্তি সম্পাদিত হয়েছে। আরো কিছু সংখ্যক চুক্তি পাইপলাইনে রয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে চীনের বিশেষজ্ঞরা বলছেন যে এমন সম্পর্ক যদি এখন দিল্লি এবং ঢাকার মধ্যে গড়ে ওঠে যাতে চীন বাংলাদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ক্ষতির পাল্লা কিন্তু বাংলাদেশেরই ভারী হবে। চীন যতটা না ক্ষতিগ্রস্ত হবে, তার চেয়ে বরং বাংলাদেশের দীর্ঘদিন ধরে চলে আসা সংকটগুলোর আর সমাধান হবে না। জনগণ যে প্রত্যাশা নিয়ে বুক বেঁধে আছে, সেগুলো আলোর মুখ দেখবে না। এটা হচ্ছে প্রথম কারণ চীনের বিশেষজ্ঞরা যে সতর্কতা দিচ্ছেন। তো সুতরাং বাংলাদেশকে অবশ্যই ভেবে চিন্তে অগ্রসর হওয়া উচিত। যেমন মংলা পোর্ট নিয়ে একটা বিতর্ক রয়েছে, ভারতের তরফ থেকে কিন্তু এই আপত্তি জানানো হয়েছে যে মংলা পোর্ট নিয়ে তো আওয়ামী লীগ সরকারের সময়ে দিল্লির সঙ্গে আলোচনা করা হয়েছে, তাহলে এখন কেন এই পোর্ট দেখভাল বা তদারকির জন্য চীনকে দায়িত্ব দেওয়া হচ্ছে? এটা আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় এই মংলা পোর্টের দায়িত্ব বা দেখভালের জায়গা থেকে ভারতকে মাইনাস করে দেওয়া হয়। এটি নিয়ে দিল্লির গুরুতর একটা আপত্তি আছে। এজন্য একটা হিংসাও রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপর, ক্রোধ বলি, আক্রোশ বলি, অথবা উষ্মা। এখন যদি ধরুন যে এই মংলা পোর্টের দায়িত্ব চীনকে দেওয়ার পর আবার যদি এই সিদ্ধান্তে পরিবর্তন হয়, এখন যদি চীনের জায়গায় ভারত এই দায়িত্ব পায়, তাহলে সম্পর্কের ভারসাম্য আর থাকে না। নতুন করে সম্পর্কের একটা দিগন্ত তৈরি হতে যাচ্ছে চীনের সঙ্গে, সেটা হোঁচট খাবে। মূলত এই যে কারণ যে বাংলাদেশ ও চীনের সম্পর্ক যেন ক্ষতিগ্রস্ত না হয় দিল্লির কোনো প্রস্তাবের পক্ষে সায় দিয়ে, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে যেহেতু গত 2 বছর, মানে আমি অন্তর্বর্তীকালীন সরকারের সময়টার কথা বলছি, সেই সময়ে বাংলাদেশের জনগণকে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। দর্শক, এটা আপনারা জানেন কি ভোগান্তি? যে আমরা চিকিৎসা নিতে ভারতে যেতে পারিনি, কারণ ভারতের ভিসা সীমিত করে দেওয়া হলো। আচ্ছা, ভিসা কেন সীমিত করবে? বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এতে ভারত কেন বাংলাদেশের জনগণের উপর একটা অন্যায্য নীতি চাপিয়ে দেবে? দেখুন, আমাদের হাজার হাজার মানুষ, হাজার হাজার বললেও ভুল হবে, লাখ লাখ মানুষ প্রতিদিন ভারতে যেত চিকিৎসার জন্য। এতে ভারত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করত। কিন্তু 5ই আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানের পর হঠাৎ করেই ভারত এই ভিসা বন্ধ করে দিল। টুরিস্ট ভিসা তো দূরের কথা, চিকিৎসার ভিসাও পাওয়া যায়নি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের 2 বছর। তো এইরকম প্রেক্ষাপটে বাংলাদেশ কিন্তু এই সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে। চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ এখন চীনের দিকে ঝুঁকেছে। চীনে 4টি উন্নত মানের এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।